তা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে আমরা কয়েকটা জিনিস দেখি, হ্যাঁ। সেটা হচ্ছে কি, আমাদের আচ্ছা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে কি কি থাকে তোমাদের ধারণা আছে? অনেক কিছুই থাকে, কিন্তু ওর ভিতরের যে একেবারে যে কাজ করতেছে যেটা, সেটা থাকে আসলে, একটা থাকে আসলে স্টেটর আর একটা আসলে রোটর। এটা তো জানি নাকি আমরা? এটা জানো তোমরা? জি ভাই, জি ভাই। একটা মোটর একটা জানি একটা স্টেটর একটা মোটর। না না, স্টেটর আর মোটর না রে ভাই, মোটরের ভিতরে স্টেটর থাকে আর রোটর থাকে। রোটর থাকে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে স্টেটরটা অঙ্কন করি। ধরো এই যে এই যে যে বড় যে গোলটা দিলাম বাইরের সাইডে আছে, এটা হচ্ছিল স্টেটর। এটা কি? স্টেটর। এটা স্টেটর, হ্যাঁ। এই যে যেটা অঙ্কন করলাম এটা হচ্ছিল স্টেটর। আচ্ছা, আর দেখো আমি ভিতরে আর একটা গোল দিচ্ছি, সেটা রেড, সেটা হচ্ছিল রোটর। এটা হচ্ছিল কি বলতো, এটা কি? রোটর। রোটর ভাইয়া। ভিতরে যেটা আছে এটা হচ্ছিল রোটর। আসলে তোমার স্টেটরের উপরও কয়েল দেওয়া থাকে আর রোটরের ভিতরেও কয়েল দেওয়া থাকে। তাহলে কিরকম ভাবে থাকে আমরা একটু ধারণা নিই। ধরো এই উপরে তোমার কয়েল পেঁচাইছে, আসলে এই কয়েলটা যদিও আমি দেখাচ্ছি যে খালি একটা পেঁচাচ্ছি অনেকটা মনে হইতে পারে যে সিঙ্গেল ফেজ কয়েল, না আসলে এই কয়েলটা এমন ভাবে ওই স্লটের উপরে পেঁচানো হচ্ছে যে থ্রি ফেজ কানেকশন। থ্রি ফেজ কিরকম ভাবে, এটা যদিও আমি কয়েল দিয়ে বুঝাইছি, তার মানে এটা কয়েল, কিন্তু সেটা দেখতে কি রকম, সেটা দেখতে বাস্তবে এরকম হতে পারে যে ওয়াই কানেকশন হতে পারে অথবা ডেল্টা কানেকশন হতে পারে। তার মানে ভিতরটা এরকম, এই কয়েলটা তোমার স্টেটরের কয়েল, কিন্তু এই কয়েলটা ওয়াই স্টার কানেকশন হতে পারে অথবা ডেল্টা কানেকশন হতে পারে। ইলেকট্রিক্যালি যদি এই কয়েলটাকে আমরা অ্যানালাইসিস করি তাহলে এরকম হতে পারে, অথবা যে কয়েলটা পেঁচাইছি সেটা দেখতে এরকম হতে পারে, ডেল্টা কানেকশন। এই যে ডেল্টা কানেকশন, এই যে এই ডেল্টা কানেকশনে তুমি সাপ্লাই দিবা হচ্ছিল কোথায় বলো তো? সাপ্লাই কোথায় দিবা? এই কয়েলে সাপ্লাই দিবা। তার মানে তুমি যে ওই যে দেখো না যে, এই তোমরা কি দেখতে পাচ্ছ? জি ভাইয়া। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যে কয়েল গুলো দেখি ওই মানে স্টেটর গুলো দেখি, ওই স্টেটরের আমরা সাপ্লাই দিই, ওই যে বলে যে 400 440 ভোল্ট দিল অথবা 11 কেভি দিল, কত কেভি দেবে অঙ্ক দেখলেই বুঝতে পারবা। তা এই যে যে আমরা এখানে ভোল্টেজটা অ্যাপ্লাই করি, আমরা এখানে অ্যাপ্লাই মানে এই কয়েল এইখানে, এটা তো আর ওয়াইবি 3 ফেজেই আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি। এইখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ মনে করো 440 ভোল্ট, হ্যাঁ। তা আমরা এই ভোল্টেজটা অ্যাপ্লাই করছি। তার মানে তুমি ভোল্টেজটা অ্যাপ্লাই করো কোন জায়গা, এখানে 3 ফেজ উইন্ডিং বের করা হয়, তুমি সেখানেই তো ভোল্টেজ অ্যাপ্লাই করো নাকি? 3 ফেজ জি এখানে কি ভাইয়া। লিখতে পারি 3 ফেজ এসি সাপ্লাই? দেখো তো লিখতে পারি কিনা, তোমরা লিখতে পারো 3 ফেজ এসি সাপ্লাই? রেসপন্স করো, যদি লেখা যায় তাও বলো, না লেখা গেলেও বলো, কোনো সমস্যা নেই। জি ভাইয়া, লেখা যায়। লেখা যায় তাই না? আচ্ছা, তো এই রোটরটা তোমরা মনে করতে পারো যে রোটরটা এরকম দেখা যাচ্ছে, আসলে দেখা গেলেও রোটরটা বাস্তবে হলো আর একটা কয়েল। সেই কয়েলটা কি রকম হতে পারে বলো তো ভাইয়া? সেই রোটর কয়েলটাও হতে পারে স্টার কানেকশন এবং ডেল্টা কানেকশন। তার মানে রোটরটাও কি হতে পারে বলো তো ভাইয়া? কয়েল দিয়ে বোঝাচ্ছে, কিন্তু যেহেতু থ্রি ফেজ পড়ছি তার মানে স্টেটরটাও
থ্রি ফেজ কয়েল, রোটরটাও থ্রি ফেজ কয়েল। এখন এই রোটরটা কিরকম হতে পারে, ওই আগের বারার মতনই। এই যে যেটা দিছি এটা হলো স্টার কানেকশন আর ডেল্টা কানেকশন। একইভাবে রোটরটাও স্টার কানেকশন হতে পারে অথবা ডেল্টা কানেকশন হতে পারে। সেটা কি আছে সেটা আমরা বুঝবো হলো মেশিন টু মেশিন দেখলে আমরা বুঝতে পারবো। প্রশ্নে বলাই থাকবে যে এই মেশিনের স্টেটরটা ওয়াই কানেকশন এবং রোটরটাও ওয়াই কানেকশন, অথবা কোনো কোনো মেশিনে দেখবা স্টেটরটা ডেল্টা কানেকশন, রোটরটা ওয়াই কানেকশন। তার মানে কোর্সন টু কোর্সন আমরা ভেরি করবে। তাহলে এর স্ট্রাকচারটা সম্পর্কে তোমরা কি কি বুঝলে বলো তো ভাইয়া? একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের আমি যে কয়েল দিয়ে বুঝালাম, এই কয়েল দিয়ে তোমরা কি কি বুঝলে আমার একটু বলো, এবার সামারাইজ করো। স্টেটর মোটরের হুম। মানে এটা আমরা স্টার কানেকশন এবং ডেল্টা কানেকশন দুইটাতেই রূপান্তর করতে পারি। রূপান্তর কেন কথাটা আসলো? আমি কি রূপান্তর এই শব্দটা উচ্চারণ করছি? মানে রূপান্তর বলতে মানে এই স্টেটরকেও আমরা ডেল্টা এবং স্টার করতে পারবো, আবার রোটরটাকেও ডেল্টা এবং স্টেটরে যে স্টার কয়েল গুলো থাকে সেটা হতে পারে স্টারে অথবা ডেল্টায় হতে পারে। কারণ আমরা জানি থ্রি ফেজ যদি কয়েল মানে থ্রি ফেজ এসি সাপ্লাই যদি দিই সেটা কিসে দিতে পারবো, হয় ওয়াই কানেকশন নাহলে ডেল্টা কানেকশন, এই তো দুটো আমাদের অপশন আছে। আর রোটরটাও একই ভাবে, এই রোটরটা কয়েল এমন ভাবে পেঁচানো হয় এবং এমন ভাবে ইন্টারনালি ইলেকট্রিক্যালি কানেকশন থাকে, সেটা হতে পারে স্টার অথবা ডেল্টা। এই হচ্ছে আমার কথা সারমর্ম। কথাটা বুঝতে পারছো? তো দেখো, জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা এখন তুমি এইখানে এবার আমরা আসলে যে এর যে আসতেছে অপারেশনটা আসতেছে, আমরা যখন এখানে থ্রি ফেজ এসি সাপ্লাই দিব, কোথায় থ্রি ফেজ এসি সাপ্লাই দিবা বলো তো ভাইয়া? হ্যাঁ, স্টেটরে দিবা থ্রি ফেজ এসি সাপ্লাই নাকি রোটরে দিবা? স্টেটরে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে তুমি সাপ্লাই দিবা আসলে স্টেটরে। এই স্টেটরে থ্রি ফেজ এসি সাপ্লাই যখন দিলে তখন এর ভিতরে একটা কারেন্ট প্রবাহিত হবে। আচ্ছা দেখো তো এর ভিতরে একটা কারেন্ট প্রবাহিত হবে নাকি কয়েলের ভিতর দিয়ে? আচ্ছা মনে করো সেটা হচ্ছে আয়ন প্রবাহিত হচ্ছে, যেহেতু স্টেটরটা আসলে স্টেটর আর রোটর ইজ এ কাইন্ড অফ ট্রান্সফরমারের মতন কাজ করবে। কিভাবে ট্রান্সফরমারের মতন কাজ করে আমরা আস্তে আস্তে দেখবো। তাহলে এর ভিতরে যদি আয়ন প্রবাহিত হয়, আচ্ছা এর ভিতরে কি, যেহেতু এর ভিতরে কয়েল আছে এবং কয়েলের ভিতর দিয়ে এসি কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার মানে এর ভিতরে একটা অল্টারনেটিং ফ্লাক্স উৎপন্ন হবে d∅/dt, তাই তো? আচ্ছা, তো এই রোটরটা কি আছে, প্রথম তো ইনিশিয়াল অবস্থায় কি রোটর ঘোরে নাকি দাঁড়ায় থাকে বলো তো? রোটর কি দাঁড়ায় থাকে না ঘোরে? দাঁড়ায় থাকে ভাইয়া। দাঁড়ায় থাকে দাঁড়ায় থাকে। আচ্ছা একটা কথা মনে রাখবা, এই রোটরের যে সার্কিট গুলো আছে না, এই রোটরের সার্কিট গুলো কিরকম আমি দেখাচ্ছি। তাইলে দেখো, ধরো এই রোটরের এটা ওয়াই কানেকশন, ধরো রোটরটা ছিল ওয়াই কানেকশন। আচ্ছা এই ওয়াই কানেকশন হলেও এইগুলো কিন্তু কি করা আছে জানো তা, শর্ট করা আছে। এই যে এরকম মনে করো যে শর্ট করা আছে, শর্ট। ওই যে আমরা অল্টারনেটর শর্ট সার্কিট টেস্ট করছি না, অনেকটা এই ওই বেসিকটা কাজে লাগবে। তো এই রোটরটা ওই রকম ভাবে শর্ট করা আছে। তাহলে এখন একটু দেখো তো, এই রোটরটা মনে করো দাঁড়ায় আছে। আচ্ছা দাঁড়ায় থাকলে এইখানে একটা ফ্লাক্স পাস হবে না, এখানে একটা ফ্লাক্স আসবে না? ট্রান্সফরমারের সেকেন্ডারি নাই, এই ফ্লাক্সটা এই রোটর কন্ডাক্টরকে কি কাট করবে না? কাট করবে। জি ভাই। এই ফ্লাক্সটা যখন রোটরের সাথে লিংকেজ হবে তখন এই রোটর কন্ডাক্টরকে কাট করবে, আর রোটর কন্ডাক্টরকে কাট করলে রোটরে একটা ভোল্টেজ ইনডিউসড হবে। আর রোটর যেহেতু শর্ট সার্কিট করা আছে, সব মাথা যদি স্টার হোক ডেল্টা হোক, এটা কি করা আছে, শর্ট করা আছে। আচ্ছা শর্ট করা হলে যেহেতু এইখানে একটা ভোল্টেজ ইনডিউসড হচ্ছে, কোথায় ভোল্টেজ ইনডিউসড হচ্ছে বলো তো? কোথায় ভোল্টেজ ইনডিউসড হচ্ছিল? কোথায় ভোল্টেজ ইনডিউসড হচ্ছে? রোটরে। তোমার রোটরে যদি ভোল্টেজ ইনডিউসড হয়, এখানে মনে করো ভোল্টেজ ইনডিউসড আছে, এই রোটরে ভোল্টেজ ইনডিউসড আছে, মনে করো এই রোটরে ভোল্টেজ ইনডিউসড আসলে E2। হ্যাঁ, E2 যদি ইনডিউসড হয় তাহলে এর ভিতরে কি কারেন্ট প্রবাহিত হবে? মনে করো এর ভিতরে কারেন্ট আসলে I2। আচ্ছা এই রোটরে ইনডিউসড ভোল্টেজ হওয়ার জন্য কারেন্ট প্রবাহিত হবে, আর কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে এইখানে কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে আমরা যে ওই যে ডাবল ফিল্ড রিভলভিং একটা থিওরেম আছে, কিভাবে এই টর্কটা উৎপন্ন হয়। তাই ডাবল ফিল্ড রিভলভিং থিওরেমেই দেখানো আছে যে তোমার এখানে কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে একটা টর্ক উৎপন্ন হয়, আর টর্ক উৎপন্ন হলে কি হবে, ওই রোটরটা ঘুরতে থাকবে। রোটরটা ঘুরতে ঘুরতে, রোটরটাই তো ঘোরা তো আমাদের মেইন কাজ, রোটর ঘোরা মানেই তো আমাদের মেইন কাজ, তাই তো নাকি?
জি তার ভাই। মানে কথা জি ভাই। হচ্ছিল যে আমরা যখন থ্রি ফেজ এসি স্টেটরে সাপ্লাই দিব, এটা একটা কি মানে এর ভিতরে কারেন্ট প্রবাহিত হবে, কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে কি করবে, একটা ফ্লাক্স উৎপন্ন হবে। যেহেতু এটা একটা অল্টারনেটিং ফ্লাক্স, এই ফ্লাক্সটা আবার কি রোটর কন্ডাক্টরকে কাট করবে, আর রোটর তো দাঁড়াই ছিল, তাহলে কি একটা ফ্লাক্স উৎপন্ন মানে ইনডিউসড ভোল্টেজ হবে। ইনডিউসড ভোল্টেজ এর ফলে কি হবে, তোমার ওই একটা কারেন্ট প্রবাহিত হবে। যেহেতু এটা শর্ট সার্কিট, রোটরটা কি শর্ট সার্কিট, রোটর শর্ট সার্কিট হওয়ার ফলে কি করবে, রোটর ভিতরে কারেন্ট প্রবাহিত, আর কারেন্ট প্রবাহিত মানে টর্ক উৎপন্ন, আর টর্ক উৎপন্ন হলে কি করবে, রোটরটা ঘুরবে। এইটাই হচ্ছিল তোমার থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের বেসিক প্রিন্সিপাল। তার মানে তুমি সাপ্লাই দিবা এসি স্টেটরে, ওইটা হচ্ছিল ওই ট্রান্সফরমার অ্যাকশনের নাই কি করবে, সেকেন্ডারিতে ইনডিউসড হবে। সেকেন্ডারিতে ইনডিউসড হলে আলটিমেটলি কি করবে, ওটা তো কারেন্ট প্রবাহিত এবং রোটর ঘুরবে। এই হচ্ছিল আমাদের মেইন কথা। এখন আমরা যদি দেখি যে আমাদের একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর আসলে কি রকম, মানে ইলেকট্রিক্যালি ভাবে কি রকম ভাবে এটাকে ভাবা যায় থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, তাহলে আমরা একটু দেখি। তো আচ্ছা, একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের তোমার ওই প্রাইমারিটা আলটিমেটলি কি ট্রান্সফরমারের প্রাইমারির মতন না? দেখো তো, একটু ভাবো তো তোমরা। ট্রান্সফরমারের প্রাইমারি জি উইন্ডিং এর ভাইয়া মতন না? আমরা সম্পূর্ণ ট্রান্সফরমার বেসিক দিয়েই এখন অঙ্কগুলো করব, সুতরাং এখন আর নতুন কোনো বেসিক তোমাদের আর দরকার হবে না। আচ্ছা দেখো তো, আমরা এখন যেটা আঁকলাম এটা কি ট্রান্সফরমারের সেকেন্ড প্রাইমারি হয়েছে কিনা? জি ভাইয়া, ট্রান্সফরমারের প্রাইমারি। প্রাইমারি হয়ে গেছে। তুমি এখানে সাপ্লাই দিবা। এখন আমরা আসলে কি অ্যানালাইসিস করতে জানো তা, থ্রি ফেজ ইন্ডাকশন মোটরকে আমরা পার ফেজ অ্যানালাইসিস করতেছি। পার ফেজ মানে কি, তুমি থ্রি ফেজটাকে, যেহেতু থ্রি ফেজ ইন্ডাকশন মোটর কি এটা ব্যালেন্স লোড না, তার মানে কোন ব্যালেন্স লোডকে তুমি ইচ্ছা করলে সেটাকে পার ফেজ অ্যানালাইসিস করতে পারো। যদি ব্যালেন্স হয়, মানে পুরো সার্কিটটা যদি ব্যালেন্সড হয়, ভোল্টেজ কারেন্ট এবং ওর ভিতরে যে ইম্পিডেন্স আছে এইগুলো যদি ব্যালেন্স হয়, তাহলে তুমি তাকে পার ফেজ অ্যানালাইসিস করতে পারো। তার মানে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের যে কোনো একটা উইন্ডিং কে স্টেটর এবং রোটরের সাপেক্ষে, রোটরটা নিয়ে আমরা কি করতেছি, পার ফেজ অ্যানালাইসিস করতেছি। তাহলে এখানে দেখো পার ফেজ অ্যানালাইসিসটাই আমাদের দরকার। আচ্ছা, রোটর মনে রাখবা, রোটরে সাধারণত স্টেটর থেকে উইন্ডিং এর সংখ্যা কম থাকে। আচ্ছা, রোটরে কি থাকে, নিশ্চয় ওই যে ট্রান্সফরমারের সেকেন্ডারি নাই, একটা কয়েল, একটা কয়েলে কি আছে, ইন্ডাকট্যান্স আছে আর একটা রেজিস্ট্যান্স আছে। আর আমরা যেহেতু রোটরটা কি বলতো ভাইয়া, এইটা হতো আসলে ট্রান্সফরমার, কিন্তু এখানে যেহেতু রোটরটা শর্ট সার্কিট করা থাকে, তার মানে আমরা এই যে রোটর সাইডটা কি করে দেবো, এটা ইলেকট্রিক্যালি কি শর্ট করে দেবো না? জি ভাই। ইলেকট্রিক্যালি কি করে দেবো, শর্ট করে দেবো। তাহলে ট্রান্সফরমারের নয়, তুমি এখানে যে ভোল্টেজটা সাপ্লাই দিবা, যেহেতু আমরা পার ফেজ অ্যানালাইসিস করতেছি, এখানে লাইন ভোল্টেজ বলবো না, এখানে বলবো আসলে ভি ফেজ। কেন ভি ফেজ বলবো, ভি ফেজ এজন্য বলতেছি যে আমরা একে সাপ্লাই দিচ্ছি, ভোল্টেজ সাপ্লাই যেটা দিচ্ছি সেটাকে পার ফেজের ভোল্টেজ কত সেটা নির্ণয় করলাম। তারপরে এখানে যে রিঅ্যাকট্যান্সটা সেটা ছিল x1, আর এখানে যে রেজিস্ট্যান্স আছে সেটা ছিল r1, আর আলটিমেটলি ট্রান্সফরমার না, এটা ছিল r0 আর এটা হলো কি x0। তো এইখানে যে ভোল্টেজটা ইনডিউসড হবে এটা কি বলতো, এই যে এইখানে যে ভোল্টেজটা ইনডিউসড হবে, এই যে দেখো, E1 এই যে এইখানে যে E1 ভোল্টেজটা ইনডিউসড হবে এটা কি E1 বলতো, এই কয়েলে E1 E1। E1 E1। আচ্ছা, এই যে যেটা আঁকলাম দেখো, তোমরা ইন্ডাকশন মোটরে তো আমার ধারণা তোমরা অনেকেই একটু দুর্বল আছো, বুঝছো? সার্কিটটাকে অঙ্ক করলে জাস্ট খালি কেভিএল কেসিএল ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার, আর কোনো কিছু লাগবে না। এটা ছিল E2, আর E2 আসলে E1 ফেজ দাও। কেন ফেজ দেব, যেহেতু পার ফেজ অ্যানালাইসিস করতেছে এই জন্য ফেজ দাও, আর E2 এইখানেও ব্র্যাকেটে ফেজ লেখো, তার মানে আরো বেশি স্পেসিফিক হবে। E1 E2 তে আসলে কি বোঝাচ্ছে, আস্তে আস্তে অঙ্ক করতে করতে তোমরা যখন খুব এক্সপার্ট হয়ে যাবে, তখন E1 মানেই বুঝে ফেলবা ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ আর তোমরা বলবা না। আচ্ছা, এখন দেখো এই যে এইখানে যে সেকেন্ড, এই যে রোটর সাইডে এই যে যেটা আঁকতেছি, এটা কি বলতো, এই যে আমি যেটা E2 লিখলাম এটা কি রোটর নাকি স্টেটর?
রোটর ভাইয়া রোটর, মানে রোটর। হলো রোটরের ইনডিউসড ভোল্টেজ, রোটরের ইনডিউসড ভোল্টেজ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপরে এটা হচ্ছিল কি x2, এটা হচ্ছিল কি r2। তারপরে তো এইখানে তো এই যে লোড প্রান্ত তো আসলে শর্ট, কেন শর্ট তা তো বুঝতেই পারতেছো যে রোটরের দুই মাথা কি করা দিয়ে থাকে, শর্ট করে দিয়ে শর্ট থাকে। থাকে। আর রোটরের ভিতরে যদি শর্ট সার্কিট না হয় তাহলে কিন্তু তোমার ওর ভিতরে কারেন্ট প্রবাহিত হবে, কারেন্ট না প্রবাহিত হলে টর্ক কিভাবে উৎপন্ন হবে? এই হচ্ছে হলো আমাদের কথা। তাহলে আমরা যে এখন যে ফিগারটা আঁকলাম সেটা হচ্ছে এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট, এক্সাক্ট ইকুইভ্যালেন্ট পার ফেজ, না এক্সাক্ট পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। তাহলে আমরা লিখলাম, এই কথাটা লিখলাম। আমরা এই যে যেটা অঙ্কন করছি সেটা কি আসলে অঙ্কন করছি, সেইটা হবে হচ্ছিল মনে করো এটার নাম হচ্ছিল ফিগার 1। এটা কি ফিগার 1? এই যে যেটা আঁকলাম সেটা হচ্ছিল এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট এক্সাক্ট পার ফেজ ইকুইভ্যালেন্ট, মানে পার ফেজ অ্যানালাইসিস করতেছি, প্রতিটা ফেজ নিয়ে আমরা অ্যানালাইসিস করতে। আসলে কি এক ফেজের পাওয়ার পেলে তার সাথে ধরো এক ফেজের পাওয়ার যদি 100 ওয়াট হয় তাহলে তিন ফেজের পাওয়ার কত, ওই সাথে 3 গুণ করে দিলে হয়ে যাবে। সেই জন্য আমরা কি করতেছি, পার ফেজ অ্যানালাইসিস করতেছি। তাহলে এক্সাক্ট পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট সার্কিট অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর মানে হচ্ছিল INDUCT ইন্ডাকশন মোটর অ্যাট, আচ্ছা অ্যাট কি, অ্যাট স্ট্যান্ড স্টিল। অ্যাট স্ট্যান্ড স্টিল মানে হলো দাঁড়িয়ে থাকা অবস্থায়, অ্যাট স্ট্যান্ড স্টিল। এই কথাটা একটু মনে রাখতে হবে। এই স্ট্যান্ড স্টিল মানে কি বলতো ভাইয়া? স্ট্যান্ড স্টিল মানে কি বলো? অবস্থা দাঁড়িয়ে থাকা অবস্থা। দাঁড়িয়ে থাকা। দেখো অঙ্ক তোমরা যদি জাস্ট খালি ইলেকট্রিক্যাল ইটা বুঝো, মানে সার্কিটটা বুঝো, তাহলে কিন্তু মেশিনের অঙ্ক কোনো অঙ্কই মনে হবে না। কিন্তু এটা বুঝতে গেলে কিন্তু যথেষ্ট কঠিন, মানে আহ, ভিতরে নিতে হয়, বারবার প্র্যাকটিসের মাধ্যমে সেটা ভিতরে নিতে হয়। হুম। আচ্ছা তোমরা এটা তোলো তাইলে। তোমরা কি ক্লাস করার সময় তোলো নাকি রেকর্ড দেখে তোলো, কোনটা? জি ভাইয়া, উঠানো হয়ে গেছে। ক্লাস করার সময় ভাইয়া করার সময় ওটাই ভাই, কিসে বলো? ক্লাস করার সময় ওটাই ফেলি আর কি, খাতাতে নোট আচ্ছা, করে ফেলি। রেকর্ড থাকার সুবিধাও আছে অসুবিধাও আছে। রেকর্ড থাকার অসুবিধাটা হচ্ছে তোমরা যখন ওই রেকর্ডের আশায় থাকো, ধরো আমি যেরকম করছি, আরে রেকর্ড আছেই তো, বুঝছো, আমিও অনলাইন অনেক ক্লাস করি, বিভিন্ন কারণে অনেক করা লাগে, তখন ভাবি রেকর্ড তো পাবোই, তখন একটু কনসেন্ট্রেশন বেশি ভাবে দেবো। আসলে ওইটা আর হয় না। লাইভ ক্লাসে যে কনসেন্ট্রেশন দিতে পারে না, রেকর্ডেও খুব বেশি দিতে পারে বলে আমার ধারণা যে ওরা মনে হয় পারে না, বুঝছো। আচ্ছা, তো আমি এখন যে চিত্রটা আঁকলাম সেটা হচ্ছিল এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট, এক্সাক্ট পার ফেজ, মানে তিন ফেজকে আমি পার ফেজ অ্যানালাইসিস করছি। এটা ইন্ডাকশন মোটরের স্ট্যান্ড স্টিল অবস্থায়, মানে দাঁড়িয়ে থাকা অবস্থায়। আচ্ছা, এখন আমরা অঙ্কন করবো হচ্ছিল রোটেটিং অবস্থায় এই সার্কিটটা আসলে কি রকম হবে। আচ্ছা, এখন কার কি নাম সেটা আমরা একটু চিনি। আচ্ছা, এখানে তোমার নামগুলো জানা দরকার নাই, যে এই যে আমি x1 লিখছি, y1 লিখছি, মানে r1 লিখছি, এইটা জানা দরকার না তোমার নাকি? হ্যাঁ, জানা দরকার ভাইয়া। জানা দরকার। মানে এগুলো আসলে কি, এগুলো না জানলে কিন্তু তোমার হয়তো দেখবা যে, আচ্ছা x1 মানে কি বলো? স্যাট লিকেজ রিঅ্যাকট্যান্স না ভাই? হ্যাঁ বলো।
স্ট্যাটারের রিঅ্যাকট্যান্স মানে প্রাইমারি সাইড লিকেজ রিঅ্যাকট্যান্স আর কি। প্রাইমারি কথাটা বলবো না, এখানে বলবো হচ্ছিল কি ওই যে Stator. ট্রান্সফরমারের যেমন Stator. কি ছিল এই এক্স হ্যাঁ। নট কি ছিল বলো তো ভাইয়া, এটা ছিল কি মিউচুয়াল রিঅ্যাকট্যান্স না? মিউচুয়াল হ্যাঁ মিউচুয়াল এক্স নট কি ছিল মিউচুয়াল মিউচুয়াল রিঅ্যাকট্যান্স। রিঅ্যাকট্যান্স আর reactance. আর অন কি ছিল বলো তো? রেজিস্ট্যান্স আচ্ছা এক্স অন কি Resistance. ছিল? এক্স অন ছিল লিকেজ রিঅ্যাকট্যান্স, তাই তো? লিকেজ রিঅ্যাকট্যান্স, হ্যাঁ। লিকেজ এলই এই কি লিকেজ রিঅ্যাকট্যান্স অফ স্টেটর। আচ্ছা এবারে দেখো আর অন, আর অন ইজ ইকুয়াল টু কি বলতো? আর অন মানে হচ্ছিল কি স্টেটরের রেজিস্ট্যান্স নাকি? আচ্ছা এখানে কিন্তু পার ফেজ কথাটা লিখতে হবে, এখানে কি লিখতে হবে বলো তো ভাইয়া? পার ফেজ। তাহলে এখানে লেখো পার ফেজ। পার ফেজ কি? রেজিস্ট্যান্স অফ স্টেটর। আচ্ছা আর নট কি বলতো ভাইয়া? হ্যাঁ মিউচুয়াল না আর নট কোর লস রেজিস্ট্যান্স। আর এক্স নট কি? এক্স নটটা হচ্ছে তোমার মিউচুয়াল রিঅ্যাকট্যান্স। মিউচুয়াল রিঅ্যাকট্যান্স। কোন কোন বইতে লেখা থাকবে যে ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স। আসলে মিউচুয়াল রিঅ্যাকট্যান্স বলো আর ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স বলো একই কথা, ঠিক আছে? একই ভাবে এক্স টু টাও তোমরা বলবা, বলবা হলো এক্স টু কি বলতো? এক্স টু টা আসলে লিকেজ কি পার ফেজ পার লিকেজ ফেজ। রিঅ্যাকট্যান্স অফ একটু এখানে একটু ব্যাপার আছে, হ্যাঁ পার ফেজ রিঅ্যাকট্যান্স অফ রোটর at stand still। স্ট্যান্ড স্টিল মানে ব্যাপারটা হচ্ছিল কি দেখো x2 বলতে আমরা বোঝাচ্ছিল পার ফেজ রিঅ্যাকট্যান্স অফ রোটর এট স্ট্যান্ড স্টিল, মানে রোটর দাঁড়িয়ে থাকা অবস্থায় ওর যে রিঅ্যাকট্যান্স হবে সেইটা। কেন বলতেছি কারণ রোটরের তোমার ওই x2 এটা দাঁড়িয়ে থাকা অবস্থায় যে রিঅ্যাকট্যান্সটা থাকবে ঘুরন্ত অবস্থায় ওই রিঅ্যাকট্যান্স থাকবে না। তার কারণটা আমি একটু একটু পরে যখন অঙ্ক করব মানে ই করব আর একটু থিওরি পড়াবো তখন দেখাবো। আচ্ছা এবারে দেখো হচ্ছিল আর টু মানে আসলে কি বলতো ভাইয়া? পার ফেজ রেজিস্ট্যান্স এট স্ট্যান্ড স্টিল অফ রোটর এট স্ট্যান্ড স্টিল। মনে রাখবা রিঅ্যাকট্যান্স চেঞ্জ হবে কিন্তু রেজিস্ট্যান্স কিন্তু চেঞ্জ হবে না। দাঁড়িয়ে থাকা অবস্থায় যে রেজিস্ট্যান্স থাকবে ঘুরন্ত অবস্থায় একই রেজিস্ট্যান্স থাকবে, কোনো চেঞ্জ হবে না। মানে এটা আসলে আইডিয়ালি চেঞ্জ মানে আমরা ম্যাথমেটিক্স করার সময় চেঞ্জ হয় না, কিন্তু বাস্তবে যদি হয় ঘুরন্ত অবস্থায় সামান্য কমতে কারণ ফ্রিকোয়েন্সির সাথে রেজিস্ট্যান্সের একটা রিলেশন আছে। ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে কি তোমার ওই যে স্কিন ইফেক্টের ফলে রেজিস্ট্যান্সটা বেড়ে যায়, কিন্তু ওই স্কিন ইফেক্টটাকে এরা নেগলিজেবল করছে, খুবই স্মল অ্যামাউন্ট, এজন্য ওটাকে নেগলিজেবল বলা যায় আর কি। আচ্ছা x2 আর r2 আমরা পেয়ে গেলাম। এবার আসি এই তোমরা কি এইগুলো সব লিখছো? x1 r1 r0 x0 x2 r2 এগুলো লিখছো? হ্যাঁ ভাই, জি লিখছি ভাইয়া ভাইয়া। হ্যাঁ ভাই, জি লিখছি জি লিখছি ভাইয়া ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কারণ আমরা এই চিত্র দিয়ে পড়াবো তো আমরা কিন্তু অলরেডি বইলে ফেলাইছি, এখন আর আমাদের এইগুলো মুছে ফেলাতে হবে কারণ আমাদের জায়গা এই জায়গায় আমরা অনেক কিছু করব, ঠিক আছে? আচ্ছা ফিগার 1ও তুলে ফেলাও, কাজে লাগবে।
তো একটু দেখো এখানে তোমার এইখানে E1 তোমার একটা নির্দিষ্ট ভোল্টেজ। আচ্ছা, এখন প্রথমে তোমার এই কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে মনে করো এর ভিতরে I2 যখন প্রবাহিত ছিল এজন্য রোটরটা ঘোরা শুরু করছে। আচ্ছা, রোটরটা যদি ঘোরা শুরু করে তাহলে ধরো যে এইখানে যে ইনডিউসড ভোল্টেজ হবে E1 এর কথাই বলি, এইখানে যে ভোল্টেজ ইনডিউসড হবে এটা ছিল E1 ইজ ইকুয়াল টু কি বলো তো ভাইয়া? ওই যে ট্রান্সফরমারের যে ফর্মুলা ছিল 4.44, তারপরে কি কি ছিল বলো তো? 4.44 ফ্রিকোয়েন্সি প্লাস ফ্রিকোয়েন্সি ফেজ তারপরে N1 মানে হচ্ছিল কি নাম্বার অফ টার্ন অফ প্রাইমারি টার্ন সংখ্যা। আর E2 কি হবে বলো তো ভাইয়া? E2 কি হবে? ইনডিউস ভোল্টেজ E2 কি হবে? 4.44 তারপরে ছিল ফ্রিকোয়েন্সি ফ্লাক্স ইনটু N2। কিন্তু এখানে মনে রাখতে হবে এই যে ইকুয়েশনটা লিখলাম এইটা হচ্ছিল তোমার দাঁড়িয়ে থাকা অবস্থায়। এই যে E2 লিখলাম না, E2 মানে হচ্ছিল E2 ফেজ, যদিও বলো এখানে ব্র্যাকেটে ফেজ লেখাটা ভালো, ফেজ লিখে দিই তাহলে আরো বেশি স্পেসিফিক হবে যে এটা ফেজ নির্দেশ করতেছে। এটা আসলে দাঁড়িয়ে থাকা অবস্থা, স্ট্যান্ড স্টিল অবস্থা, স্ট্যান্ড স্টিল অবস্থায়। কিন্তু এখন তোমার রোটর যখন ঘোরা শুরু করবে, আচ্ছা রোটর যখন ঘোরা শুরু করবে তখন কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। সেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছিল ঘুরান্ত অবস্থায় ফ্রিকোয়েন্সি হচ্ছিল f প্রাইম ইজ ইকুয়াল টু s ইনটু f। এই f প্রাইম মানে হচ্ছিল কি ফ্রিকোয়েন্সি এট রোটেটিং পজিশন। f প্রাইম মানে কি? ফ্রিকোয়েন্সি অফ f প্রাইম মানে হচ্ছিল রোটর ফ্রিকোয়েন্সি at rotating position। মানে তোমার রোটরটা যখন ঘুরবে তখন তার ফ্রিকোয়েন্সি হচ্ছিল f প্রাইম। আর এই s মানে হচ্ছিল কি? s মানে হচ্ছিল স্লিপ, SLIP। স্লিপ মানে হচ্ছিল কি দেখো আমাদের যে ওই যে এইখানে যে কারেন্ট সাপ্লাই দিচ্ছে, এই আয়ন সাপ্লাই দিছিলাম স্টেটরে, মানে ভোল্টেজ সাপ্লাই দিয়ে তো কারেন্ট প্রবাহিত হয়, কারেন্টের ফলে যে ফ্লাক্সটা উৎপন্ন হবে না, এই ফ্লাক্স কিন্তু দাঁড়ায় থাকবে না, কিন্তু রোটেট করবে, ঘুরবে। তাহলে ওই ফ্লাক্স যে ঘুরবে সেটা আসলে NS স্পিডে ঘুরবে, মানে সিনক্রোনাস স্পিডে। তা আমরা জানি, আমরা এখন স্লিপ পড়াচ্ছি। এখন আমাদের আলোচনার বিষয়টা কি বলতো ভাইয়া? স্লিপ। মনে রাখবা স্লিপ মানে হচ্ছিল NS মানে সিনক্রোনাস স্পিড বিয়োগ রোটরের স্পিড, n মানে হচ্ছিল রোটরের স্পিড ডিভাইডেড বাই NS। এটা মনে রাখতে হবে। যদি স্লিপকে পার্সেন্টেজ অনুপাতে প্রকাশ করে তার সাথে এর সাথে 100 গুণ দিবা, আর যদি পার্সেন্টেজ না দেয় তাহলে 100 গুণ দিবা না। ঠিক আছে? রোটরের স্লিপ মানে স্লিপ অনেক সময় পার্সেন্টেজ আকারে রিপ্রেজেন্ট করা হয়। যখন পার্সেন্টেজ তখন 100 তে গুণ, আর যখন পার্সেন্টেজ প্রকাশ করবে না তখন আসলে ডাইরেক্ট কি করবা, সেটাকে ওই যা আছে ওইভাবে রেখে দিবা। এখন কথা হচ্ছে স্লিপ মানে হচ্ছিল কি? স্লিপ মানে হচ্ছিল একটা রেশিও মানে হচ্ছিল যে তোমার এই যে রোটরটা ঘুরতেছে, এই যে গত একটু এই পেজে যায়, আর 2 মিনিট আছে, কোনো সমস্যা নাই, আমরা আস্তে আস্তে করি। এই দেখো এইখানে যে কারেন্ট প্রবাহিত হলে, এইখানে কারেন্ট প্রবাহিত হলে কি হবে? একটা ফ্লাক্স উৎপন্ন হবে না? এই ফ্লাক্সটা ঘোরে, এই যে এই পাশে এইভাবে ঘোরে চক্রাকারে ঘোরে, কিন্তু এই ফ্লাক্সটার স্পিড হচ্ছিল NS স্পিডে ঘুরবে। মানে এটা তো ঘোরার একটা স্পিড আছে, সেটা হচ্ছে NS স্পিড ইজ ইকুয়াল টু 120 f বাই হচ্ছিল p। এটা তার মানে NS ইজ ইকুয়াল টু 120 f বাই p, ওই স্পিডে সে ঘুরতেছে। এখন এটা ক্যালকুলেশনের বিষয় যে তোমার NS এর ভ্যালু কত বেরোয়। দেখবা যে অনেক সময় বেরোবে 1000 বেরোবে, 1500 বেরোবে, তখন যখন বেরোবে তখন আমরা বুঝতে পারবো। আচ্ছা, তার মানে ওটা ওই NS স্পিড আকারে কি করতেছে, NS স্পিডে ঘুরতেছে। আচ্ছা, ঘুরলো, বেশ ভালো কথা। আর এই f মানে আসলে সাপ্লাই ফ্রিকোয়েন্সি। এই f মানে কি বলতো? সাপ্লাই ফ্রিকোয়েন্সি। মানে ফ্রিকোয়েন্সি, সাপ্লাই ফ্রিকোয়েন্সি। তার মানে এখন দেখো রোটর যখন ঘুরতেছে, ঘুরলে কিন্তু তোমার ওই রোটরের ইনডিউস ভোল্টেজ কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। সেটা কি হচ্ছে দেখো,
তখন কিন্তু ওই n2 থাকতেছে, ফাইও থাকতেছে, কিন্তু f এর জায়গায় হয়ে যাচ্ছে হলো f প্রাইম। রোটর ঘুরান্ত অবস্থায় ইনডিউস ভোল্টেজ স্ট্যান্ড স্টিল অবস্থায় ভোল্টেজের মতন হবে নাকি অন্যরকম হবে? অন্যরকম হবে ভাইয়া। এফ প্রাইম। এফ প্রাইম হবে। তাহলে এখন আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে যে রোটর ঘুরান্ত অবস্থায় যেগুলো থাকে সেটা আঁকবো। আচ্ছা, এগুলো কাজে লাগবে, শুধুমাত্র এই বেসিক দিয়ে সমস্ত অঙ্ক হবে। তোমরা ভাইবে না তোমাদের কোনো ফর্মুলা মুখস্থ করা লাগবে, খুব প্রেসার লাগবে, এরকম কোনো কিছু না। জাস্ট খালি আমার সাথে এগো। দেখো, তো আমরা এখন যেটা আঁকবো সেটা হচ্ছে কি রোটর ঘুরান্ত অবস্থায় নাকি তোমার ওই ই করা দাঁড়ায় থাকা অবস্থা। এখন যেটা